কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না। আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি, আরো একটু কিছুদিন পরে বলবো। কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিলে তো আবার অসুবিধা, 2024 সালের 7ই জানুয়ারি আমিডামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মার্কাটা বলতে পারি না? না, আচ্ছা, আপাতত এটা থাকলো, কারণ 7টা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। আর আপনারা কি বাতাসের কথা বললেন, তো যারা 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ। কিন্তু সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাস শূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে। সেটাকে আমরা এখন চাই, কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে। আমরা চর্চার মধ্য দিয়ে আছি রাজনৈতিক সংস্কৃতির, সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে, দেশের স্বার্থে ইস্যুতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইস্যুতে, যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে, মতভিন্নতা হবে, বহুমত পোষণ করব, কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে। আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয়, তাহলে এটাও স্ববিরোধিতা। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি। আর কেউ বলছেন এই সনদের আইন আনুক, আইনি ভিত্তি যদি না দেয়, তার ভিত্তিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনে যাবে না, ইত্যাদি ইত্যাদি। আইনি ভিত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি। সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি, অনেকে তাদের দাবি দিয়েছে, প্রস্তাব দিয়েছে, বিশেষজ্ঞ কমিটি দিয়েছে, আমরা সেটার উপরে কথা বলছি। এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না, আইনানুগভাবে নির্বাচন করতে পারব, সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি। আসুন, আমরা বিচার বিভাগের মতামত নেই, কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য, বৈধতা অবৈধতা যাচাইয়ের জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে। রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ, সেই আইনটা
উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ। সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন। এবং আমি এখন আর্টিকেল বললে অনেকে শেকায়েত করে, তারপরেও বলছি, বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আর্টিকেল 26 বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে। আমরা সবাই আর্টিকেল 102 সম্পর্কে সবাই জানি, বাংলাদেশের আম জনতা জানে যে রিটের ক্ষমতা, যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল 44 অনুসারে ক্ষমতা দেয়া আছে। আর্টিকেল 102 অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে। বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য সেটা আর্টিকেল 111 বলা আছে, যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশন একটা হাইকোর্ট থেকে জজ জুডিশিয়ারি মানবে এবং অ্যাপিলেট ডিভিশন ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে। এই বিষয়গুলো কেন দেয়া আছে? যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত, তাহলে রাষ্ট্রের নৈরাজ্যের সৃষ্টি হবে, সেই রাষ্ট্র থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি, যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকারের যেমন রক্ষক, সংবিধানের রক্ষক, রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি। আমরা বললাম সেখানে যাই, কারো কারো আপত্তি। কেন আপত্তি জানি না। যদি এক কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয়, এখন থেকেই সেটার কার্যকর করতে হয়, তাহলে তো দেশের দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে। এখন জুডিশিয়ারি কোনটা মানবে, প্রশাসন কোনটা মানবে, সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই, দেখি সুপ্রিম কোর্ট কি বলে। এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে 106-এ মতামত দিয়েছে এর সরকার গঠনের জন্য, এটা নাকি সঠিক হয় নাই। কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না। তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না, এগুলা কি আমরা দুঃখিত যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে? বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। তা আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। এই বিতর্কটা কেন এক বছর পরে এসে তারা তুলছে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে, পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম। আর রাষ্ট্রপতির রেফারেন্স পাঠানোর এখতিয়ার রাষ্ট্রপতির। অ্যাপিলেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, কারণ পরিস্থিতি সেই রকম, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলো তো প্রধানমন্ত্রী। তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থায় ছিল না। সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেনি, কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে। সেই পরিস্থিতিতে 106-এ বলা আছে কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স। ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল, এই তিনটা ডক্ট্রিনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে, তাই দিয়েছে। যে প্রশ্নটা অ্যাপিলেট ডিভিশনে উত্থাপন করার কথা, সেই প্রশ্নটা আমরা ঐকমত্য কমিশনে কাউকে কাউকে তুলতে দেখলাম, যেটা নিষ্পত্তিকৃত মীমাংসিত। সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই, গেলেও সেটার কোনো হার্ড হয় নাই, নিষ্পত্তি হয় নাই। এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা, সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয়, তাহলে তাদের মতলব আলাদা।
সুতরাং দলীয় স্বার্থের বাইরে যে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি। আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কনস্টিটিউশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা, সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই, মতামতটা নিয়ে আসি, যাবে না। উদ্দেশ্য কি? আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন, সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে। কি বিষয়ে? এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে। আমরা যে ভালো প্রস্তাব, এটা নিয়ে আলোচনা করা যায়, সেই গণভোট। কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে। সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনিটি ক্লজ আছে, সরি এই বাংলাটা হবে যে 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 আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না, রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য, আর্টিকেল 142 অনুসারে। সেই বিষয়গুলো ওখানে থাকবে, বিদায় আবার একটা গণভোট দিতে হবে, মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে। কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে, বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না, সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়েজ করতে হবে, লেজিটিমেসি নিতে হবে। আমরা সেই কথাগুলো বলেছি, এগুলো তো সবকিছুই সমাধানের রাস্তা। কিন্তু কোন কোন দল কোন কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে হওয়াই তো, সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে, ওখানেই আলোচনা হতে পারে। যদি সবাই মিলে সম্মত হয়, যদি ঐক্যমত্য পোষণ হয় সেটা হবে, যদি ঐক্যমত্য পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না, সেটার জন্য সময় দরকার, পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার। একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি, ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। আমরা শহীদের প্রত্যাশা পূরণ করতে পারবো, আমরা জনপ্রত্যাশা পূরণ করতে পারবো। আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। সেজন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক